নমস্কার বন্ধুরা, মিঠু মণিকথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2025 সাল অর্থাৎ বাংলা 1432 বঙ্গাব্দের গণেশ চতুর্থী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গণেশ চতুর্থীর মাহাত্ম্য, এই বছরে গণেশ চতুর্থী কবে পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি, পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে, গণেশ চতুর্থীর উপবাসের নিয়ম এবং বাড়িতে ঘরোয়াভাবে গণেশ চতুর্থী পালন করতে হলে কি কি উপকরণ আমাদের লাগবে সেই সব কিছুই শেয়ার করে নেব। শারদোৎসবের ঠিক আগেই গণেশ চতুর্থী। মা দুর্গা মর্তে আসার আগেই ধরণীতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। স্কন্দ পুরাণে বর্ণিত নিয়ম অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণেশ চতুর্থী। গণেশ ঠাকুর বিঘ্ননাশকারী নামেও পরিচিত, তাই যে কোনো কাজ বা অনুষ্ঠানে বাধা দূর করতে তার পূজা করা হয়ে থাকে। তিনি বুদ্ধি ও জ্ঞানের দেবতা, তাই জ্ঞানার্জন ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গণেশ ঠাকুরের আরাধনা করা হয়ে থাকে। গণেশ ঠাকুর শিল্প ও বিজ্ঞানের দেবতা, তাই এই ক্ষেত্রগুলোতেও অগ্রগতি ও সাফল্যের জন্য তার পূজা করা হয়। যে কোনো নতুন কাজ, উৎসব বা অনুষ্ঠানের শুরুতে গণেশ ঠাকুরের পুজো করা হয়, যাতে কাজটি নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং শুভ ফল লাভ করা যায়। গণেশকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীকও মনে করা হয়। তার পূজা করলে ভক্তরা এই দুইয়ের আশীর্বাদই লাভ করেন। এবারে এই বছরে গণেশ চতুর্থীর সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক। চতুর্থী তিথি শুরু হবে ইংরেজি 26শে আগস্ট 2025, বাংলা 9ই ভাদ্র 1432, মঙ্গলবার দিবা 12:53 এবং চতুর্থী তিথি সমাপ্ত হবে ইংরেজি 27শে আগস্ট 2025, বাংলা 10ই ভাদ্র 1432, বুধবার দিবা 2:20। সূর্যোদয় পাওয়ায় এবছর 27শে আগস্ট অর্থাৎ বাংলা 10ই ভাদ্র গণেশ চতুর্থী পালিত হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন, তাই মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা হলো গণেশ চতুর্থীর পূজার সব থেকে ভালো সময়। এই বছর গণেশ চতুর্থীর দিন গণেশ পূজার শুভ সময় হলো ইংরেজি 27শে আগস্ট 2025, বাংলা 10ই ভাদ্র 1432, বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40 মধ্যে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু করে টানা 10 দিন পর্যন্ত অর্থাৎ অনন্ত চতুর্দশী পর্যন্ত এই গণেশ চতুর্থীর উৎসব চলে। মূলত দক্ষিণ ও পশ্চিম ভারতে 10 দিন ব্যাপী এই গণেশ চতুর্থীর উৎসব পালন করা হয়। অন্যান্য অনেক জায়গায় 1 দিন, 3 দিন, 5 দিন বা কোথাও কোথাও 7 দিনও এই উৎসব পালিত হয়। এবারে জানবো উপবাসের নিয়মাবলী। অনেকেই এদিন সকাল থেকে নির্জলা উপোস করে পুজো করেন, তারপর পুজো শেষে প্রসাদ গ্রহণ করেন। যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয়, তারা ফল, মিষ্টি, ফলের রস, ড্রাই ফ্রুটস ইত্যাদি খেয়ে পুজো করতে পারেন। গণেশ চতুর্থীর দিন খাবারে সন্ধক লবণ ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। পূজার দিন এমনকি পুজোর আগের দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বাড়িতে যে কদিন পুজো করবেন প্রতিদিনই কিন্তু উপোসের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এবারে জানবো ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া পুজো করতে গেলে কি কি উপকরণ লাগবে। উপকরণ লাগবে গণেশ ঠাকুরের প্রতিমা বা চিত্রপট, জলচৌকি, লাল বা হলুদ কাপড় জলচৌকির উপরে পাতার জন্য লাগবে, গঙ্গা জল, অভিষেক পাত্র, কারণ গণেশ ঠাকুরকে অভিষেক করানো হয় তাই অভিষেক পাত্র লাগবে, কাঁচা দুধ, টক দই, ঘি, মধু, চিনি বা মিছরি এগুলো লাগবে পঞ্চামৃত তৈরি করার জন্য, পরিষ্কার জল, অগরু, গোলাপ জল, লাল চন্দন, সিঁদুর। সিঁদুরের ক্ষেত্রে কিন্তু সিঁদুর লালও হতে পারে বা মেটে সিঁদুরও ব্যবহার করা যেতে পারে। আরো কিছু উপকরণ লাগবে সেগুলো হলো গুঁড়ো হলুদ, বস্ত্র, আতপ চাল, আতর, পৈতা, মৌলি সুতো, চাঁদমালা, পান পাতা, সুপারি, ঘট, তেল, খড়িমাটি, গঙ্গামাটি, হলুদের গাঁট বা কাঁচা হলুদ, 1 টাকার কয়েন, রূপোর কয়েন। রূপোর কয়েন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু 1 টাকার কয়েন কয়েকটা জোগাড় করতে হবে। শশীষ ডাব, নারকেল, হরিতকি, ঘট আচ্ছাদন,
গোটা এলাচ, গোটা লবঙ্গ, কুমকুম যদি না পাওয়া যায় তাহলে সিঁদুরও ব্যবহার করা যেতে পারে, জব, কালো তিল, সাদা সর্ষে, সবুজ মুগ, পঞ্চশস্য, ধূপ, দীপ, কর্পূর, ধুনো, ঘণ্টা, শঙ্খ ইত্যাদি। ফুল তো অবশ্যই লাগবে। গণেশ ঠাকুরের কিন্তু লাল এবং হলুদ রঙের ফুল খুব প্রিয়, আর সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। এই দিন বেশি পরিমাণে জবা ফুল দিতে পারলে খুব ভালো হয়। ফুলের মালা, দূর্বা, বেলপাতা, আম পল্লব, নৈবেদ্যর ক্ষেত্রে মোদক আর লাড্ডু নৈবেদ্য কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই দুটো মিষ্টি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়া মালপোয়া বা দুধের তৈরি অন্যান্য মিষ্টিও নিবেদন করা হয়, ক্ষীর নিবেদন করা হয়। এছাড়া অনেকে লুচি, পায়েস এগুলো নিবেদন করে থাকেন, আবার অনেকে অন্নভোগও নিবেদন করেন। ফলের নৈবেদ্যের মধ্যে কলা এবং নারকেল অবশ্যই নিবেদন করতে হয়। গোটা ফলও দেওয়া যেতে পারে বা কুচনো ফলের নৈবেদ্য দিতে পারেন। আর পুজো শেষে অবশ্যই গণেশের অষ্টতর শতনাম পাঠ করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।